সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে পিএসপির এই ক্লাসে। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে অড নাম্বার এবং হচ্ছে ইভেন নাম্বার বের করা, তারপর হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং নিয়ে আমরা কথাবার্তা বলবো। সেগুলো আমরা দেখব যে ফরম্যাটেড স্ট্রিং নিয়ে আসলে কিভাবে কাজ করা যায়। তো চলেন আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের হচ্ছে অড এবং ইভেন নাম্বার। অর্থাৎ অড মানে হচ্ছে আমরা কথা বলতে বলতে আমাদের সার্ভারটাকে আমরা হচ্ছে একটু ওপেন করে নিই, যেহেতু আমরা লোকাল সার্ভারে কাজ করতেছি। সো আমাদের লোকাল সার্ভারটাকে আমরা হচ্ছে জ্যামটাকে আমরা একটু রান করে নিচ্ছি। তো অড নাম্বার বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা, আর ইভেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে জোড় সংখ্যা বের করা। অড এবং ইভেন্টের কাজ হচ্ছে জোড় এবং বিজোড় সংখ্যাগুলোকে বের করা। তো এটা আমরা দেখব। তারপরে আমরা নেস্টেড কন্ডিশনটাও দেখব, যেহেতু অড নাম্বার এবং ইভেন নাম্বারের সাথে এটার একটা সম্পর্ক আছে। নেস্টেড কন্ডিশন দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, ওখানে কাজ করতে গেলে আমরা অড ইভেন নাম্বার দিয়ে এক্সাম্পল দিয়ে আমরা দেখব মূলত। তারপরে ফরম্যাটেড স্ট্রিংটা আমরা দেখে ফেলবো। তো চলুন আমরা হচ্ছে আমাদের কোড এডিটরটা ওপেন করে ফেলি। আমরা সাবলাইম টেক্সটে কাজ করতেছি। আপনি যে কোনো টেক্সট এডিটরে কাজ করতে পারেন, যে নির্দিষ্ট এটাতেই কাজ করতে হবে এমন কোনো কথা না, বাট আমি এটা একটু কমফোর্ট ফিল করি, সেজন্য আমি এটাতে কাজ করতেছি। তো আমরা আমাদের সার্ভারটা দেখি আমাদের ওপেন হয়েছে কিনা। সার্ভারটা কোন দিকে গেল? জ্যাম্প, এই যে দেখেন এখান থেকে হচ্ছে আমরা অ্যাপাচি এবং মাইস্কিউলকে আমরা হচ্ছে রান করে নিচ্ছি। আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে দেখেন এখানে বারবার এসে আমাদেরকে, আমরা যখন এটাকে ওপেন করি তখন আমাদেরকে এখান থেকে স্টার্ট করতে হয়। তো আপনি চাইলে এটাকে বাই ডিফল্ট এই যে কনফিগারেশনের মধ্যে গিয়ে অ্যাপাচি এবং মাইস্কিউল এই দুটো যেহেতু আমাদের সবসময় ওপেন করতে হয়, আপনি এখান থেকে সেভ দিয়ে আসতে পারেন। সেভ দিয়ে আসলে এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে স্টার্ট কন্ট্রোল প্যানেল মিনিমাইজ, অর্থাৎ সেভ দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে আমরা যখন এটা ওপেন করব তখনই এটার সাথে সাথে রান হয়ে যাবে। অর্থাৎ কনফিগারেশনে গিয়ে আমরা এটাকে সেভ করে আসি। আচ্ছা, অ্যাক্সেস ইজ ডিনাইড বিকজ এটা কোনো একটা ফিক্সিং এর কারণে এখানে হচ্ছে এই প্রবলেমটা দেখাচ্ছে, বাট আপনারা ট্রাই করে দেখেন, এটা এখান থেকে সেভ দিলে এটা ওপেন হয়ে যাবে, প্রবলেম হবে না। সো আমাদের অ্যাপাচি এবং মাইস্কিউল স্টার্ট হইলো, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করব। তো এখন আমরা চলেন এখানে একটা নতুন ভাবে আমরা হচ্ছে একটা কন্ট্রোল এন দিই, একটা নতুন পেজ নিই এবং সেটার একটা নাম দিই। সাপোজ আমরা যে কোনো একটা নাম দিতে পারি। আমরা দিচ্ছি হচ্ছে অড, এরকম একটা দিলাম অড ডট পিএইচপি, জাস্ট একটা নাম দিলাম। হ্যাঁ, যে কোনো একটা নাম দিলেই হবে এবং সেটাকে আমরা সেভ করে নিলাম। তাহলে দেখেন অড ডট পিএইচপি নামে আমাদের এখানে একটা ফাইল সেভ হয়ে গেল। তো এটার মধ্যে আমরা আসলে কাজ করব। তো বাকিগুলোকে আমি এখান থেকে কেটে দিচ্ছি। প্রথমে আমরা যেটা করব, পিএইচপি সিনট্যাক্সটা দিয়ে নিব, অর্থাৎ পিএইচপি শুরু করব এবং পিএইচপি শেষ করব। হ্যাঁ, এবং এইখানে হচ্ছে আমরা মূলত পিএইচপির কোডগুলোকে লিখবো। এগুলো আমরা জানি, এগুলো এর আগের ক্লাস আমরা অনেক আলোচনা করছি এই বিষয়গুলা। তো এখন আমরা যদি আমাদের মানে হচ্ছে আপনার প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের অড এবং ইভেন নাম্বার, অর্থাৎ একটা নাম্বার জোড় নাকি বিজোড়, সেটা আমরা আসলে কিভাবে দেখবো। সো এটা দেখার জন্য আমি আপনাদের বোঝার জন্য এখানে কমেন্ট করে লিখে রাখি সুন্দর করে, অড এন্ড ইভেন। ওকে, সো আমরা যেটা করব, সাপোজ মনে করেন $x, খুব সিম্পল ভাবে বোঝা ট্রাই করব। $x ইকুয়াল টু সাপোজ মনে করেন আমরা দিলাম হচ্ছে 50, অর্থাৎ আমাদের x এর মান হচ্ছে 50। এখন আমরা এটাকে একটা কন্ডিশন দিয়ে চেক করব। ওকে, আমরা এমনি নরমালি আমরা বুঝতে পারতেছি যে এটা একটা আমাদের হচ্ছে জোড় সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে একটা ইভেন নাম্বার, বাট আমরা প্রোগ্রামিং এর কন্ডিশনের মাধ্যমে চেক করে আসলে বের করব যে এটা আসলে এটা কি জোড় সংখ্যা নাকি একটা বিজোড় সংখ্যা। সো এটা করার জন্য আমরা ইফ দিব। আমরা ইফ এর কাজ দেখছি এর আগে। সো ইফ এটার আমরা ফার্স্ট ব্র্যাকেট এবং হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। ওকে, সো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি করতে হয় আমরা জানি, এখানে হচ্ছে আমরা কন্ডিশনটা লিখবো। ওকে, সো আমরা এখানে দিলাম $x, যদি আমাদের এক্সটা এখন একটা নাম্বার, সেটা কি ইভেন নাকি হচ্ছে এটা অড নাম্বার, সেটা বের করার যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনাকে সেই নাম্বারটাকে আপনার দুই ধারা হচ্ছে আপনাকে ভাগ করতে হবে, এবং সেটার ভাগশেষ যদি আপনার একটা নাম্বার, কোনো একটা নাম্বারকে যদি আপনি দুই দ্বারা ভাগ করেন এবং সেটার ভাগশেষ যদি আপনার 0 হয়,
যদি সেটার ভাগশেষ শূন্য তাহলে সেই নাম্বারটা হবে একটা ইভেন নাম্বার। অর্থাৎ যে কোনো নাম্বারকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি এবং সেটার ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সেটা হবে একটা ইভেন নাম্বার। আর যদি ভাগশেষ শূন্য না হয়ে যদি এটা 1 হয় তাহলে সেটা হবে আমাদের অড নাম্বার। অর্থাৎ প্রোগ্রামিং কিন্তু 0 এবং 1 নিয়ে কাজ করে। তো যাই হোক, এটা হচ্ছে আসলে বেসিক লেভেলের পিএইচপির কথাবার্তা। সো আমরা খুব ডিপ লেভেলে কোনো কিছুতে যাব না, আমরা সিম্পলি বোঝার ট্রাই করব যেন আমরা সবকিছু আস্তে আস্তে বুঝতে পারি। সো আমরা কিভাবে করব সেই বিষয়টা, সেটা হচ্ছে এক্স কে আমরা এখন কি করব 2 দ্বারা ভাগ করব। সো এই ভাগ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স মডুলাস, এটাকে বলা হচ্ছে মডুলাস সাইন। সো এক্স মডুলাস 2 ডাবল ইকুয়াল 0, মনে রাখবেন 2 ডাবল ইকুয়াল 0। অর্থাৎ এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, যেটাকে আপনি ভাগ করতে চাচ্ছেন 2 দ্বারা সেটাকে লিখতে হবে মডুলাস 2 ডাবল ইকুয়াল 0। এটা হচ্ছে আপনার সেই সূত্রটা। অর্থাৎ এক্স মডুলাস 2 ডাবল ইকুয়াল 0, অর্থাৎ এক্স কে তুমি 2 দ্বারা ভাগ করো এবং ভাগশেষ যদি শূন্য হয় তাহলে তুমি এখানে ইকো করো যে এটা হচ্ছে একটা আমাদের কি নাম্বার, এটা হবে আমাদের একটা ইভেন নাম্বার। এখন সেই নাম্বারটা আমরা এখানে লিখি, সেই নাম্বারটা কি আদৌ জোড় না বিজোড় সেটা আমাদের জানার বিষয় না। আমরা সাপোজ এখানে আমরা মনে করলাম যে এই জিনিসটা আমরা জানি না, বাট আমরা চেক করতেছি। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এলস। হ্যাঁ, এটা কিন্তু আমরা এলস ইফ এর বিশাল বড় ক্লাস আমরা দেখছি এর আগের ক্লাসে। যদি না হয় তাহলে সেটা আমাদের কি নাম্বার হবে, সেটা হবে আমাদের একটা অড নাম্বার। ওকে, সো এখন যদি আমরা আমাদের এইখানে গিয়ে যদি আমরা দিই যে লোকাল হোস্ট আমাদের, তারপরে হচ্ছে আমাদের ফাইলটার নাম কি ছিল পিএইচপি, এবং পিএইচপির মধ্যে যে ফাইলটা সেটার নাম হচ্ছে odd.php। ওকে, আমরা যদি রিলোড দিই দেখেন আমাদেরকে বলতেছে এটা হচ্ছে একটা ইভেন্ট নাম্বার, অর্থাৎ এটা একটা জোড় নাম্বার। ওকে, আমরা যদি এখানে সাপোজ মনে করেন এটাকে দিয়ে দিলাম হচ্ছে 51, সেক্ষেত্রে কিন্তু আমরা এমনিতে বুঝতে পারতেছি যে এটা একটা বিজোড় নাম্বার, এটা একটা অড নাম্বার। বা আমাদের প্রোগ্রাম কি বলে দেখি, আমাদের প্রোগ্রামও বলতেছে এটা হচ্ছে একটা অড নাম্বার। তাহলে আমরা কি শিখলাম যে কোনো একটা নাম্বারের যদি আমরা জোড় এবং বিজোড় বের করতে চাই, অর্থাৎ অড এবং ইভেন বের করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই নাম্বারকে মডুলাস 2 ডাবল ইকুয়াল 0 দিয়ে আমাদেরকে বের করতে হবে। ওকে, যদি ভাগশেষ 0 হয় সেটা হবে আমাদের ইভেন নাম্বার, আর যদি 0 না হয় অন্য কিছু হয়, অন্য কিছু মানে সেটা 1 হবে, সেটা হবে আমাদের অড নাম্বার। সো এখানে সাপোজ মনে করেন আপনি আন্দাজে মনে করেন এমন একটা নাম্বার লিখলেন, এখন আপনি নিজেই বুঝতে পারতেছেন না সেটা কি অড নাম্বার নাকি ইভেন নাম্বার। আপনার প্রোগ্রাম কিন্তু আপনাকে বলে দিবে সেটা কি আদৌ অড নাম্বার না ইভেন নাম্বার। দেখেন এটা হচ্ছে একটা অড নাম্বার। আমাদের এটা যদি সাপোজ মনে করেন 888 দিয়ে দিই আমরা, তাহলে দেখি এটা কি অড না ইভেন নাম্বার। দেখেন এটা কিন্তু একটা ইভেন নাম্বার। তাহলে বুঝতে পারলেন তো কিভাবে হচ্ছে একটা অড নাম্বার এবং ইভেন নাম্বার বের করে। সো এটা হচ্ছে একটা সিস্টেম, আপনি অড নাম্বার এবং ইভেন নাম্বার বের করতে পারেন। তারপরে আসেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নেস্টেড কন্ডিশনের বিষয়টা দেখবো। অড নাম্বার বের করা এটা খুবই ইজি জিনিস, আপনি জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলে বিষয়টা বুঝে যাবেন। অড মানে হচ্ছে বিজোড় আর ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা। নেস্টেড কন্ডিশনের বিষয়টা আমরা একটু এখানে নেস্টেড কন্ডিশন বলতে আমরা আসলে কি বুঝি প্রথমে সেটা একটু বুঝে আসি। নেস্টেড কন্ডিশন মানে হচ্ছে একটা কন্ডিশনের ভিতরে আপনি আরেকটা কন্ডিশন দিয়ে দিলেন। অর্থাৎ এমনি তো নরমালি আমরা ইফ ইলস, তারপরে হচ্ছে আপনার এলস ইফ, হ্যাঁ, তারপরে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি। বাট নেস্টেড কন্ডিশন মানে একটা কন্ডিশনের মধ্যে আরেকটা কন্ডিশন দিয়ে দেওয়া। তো সেটা দেওয়ার জন্য চলেন আমরা একটা কাজ করি, আমরা নরমাল যে বিষয়গুলো আগে দেখছি সেটা একটু রিভার্স করে আসি। সাপোজ আমরা এখানে নিলাম হচ্ছে $x ইকুয়াল টু সাপোজ মনে করেন 20। এখন আমরা এখানে কন্ডিশন দিচ্ছি ইফ $x আপনার হচ্ছে গ্রেটার দেন 50। ওকে, অর্থাৎ এটার মানে হচ্ছে কি আমাদের x এর মানটা যদি 50-এর বড় হয় তাহলে সে এখানে ইকো করবে সাপোজ হচ্ছে বিগ। ওকে, আর যদি 50-এর বড় না হয় তাহলে এখানে এলস সে এখানে ইকো করবে যেটা সেটা হচ্ছে স্মল।
ওকে, এখন এখানে দেখেন আমরা কি করছি, আমরা উপরে এক্স কে ডিক্লেয়ার করছি যে এক্স এর মান হচ্ছে 20, বাট আমরা এখানে এসে বললাম এক্স গ্রেটার দেন 50, অর্থাৎ এক্স এর মান যদি 50 এর বড় হয় তাহলে সে বিগ দেখাবে, আর যদি 50 এর বড় না হয় তাহলে তো সে স্মল দেখাবে, কিন্তু বাস্তবে তো এক্স এর মান কিন্তু 50 এর বড় না। সো এই ক্ষেত্রে আমাদেরকে স্মল রেজাল্টটা দেখাবে। সো আমরা দেখে আসি স্মল দেখায় কিনা। এই যে দেখেন স্মল। আর যদি আমরা এখানে যদি এক্স এর মানটাকে সাপোজ মনে করেন 50 এর বড় বলছি, কিন্তু আমরা কিন্তু সমান বলি না, 50 এর বড় বলছি, গ্রেটার দেন মানে মানে হচ্ছে আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা যখন আমরা কম্প্যারিজন অপারেটর দেখছিলাম তখন আমরা এই বিষয়গুলা ভালোভাবে বুঝছিলাম যে কোনটা বড়, সমান অথবা বড়, বড় অথবা সমান অথবা ছোট, এই বিষয়গুলা কিন্তু আমরা দেখছিলাম। সো আমরা যদি এটার মানকে যদি 50 এর বড় করে দিলাম, সাপোজ 51, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেখাবে আবার উইক। তাহলে আমাদের প্রোগ্রাম ঠিকঠাক মতো কাজ করতেছে, আমরা এগুলো বুঝতে পারতেছি যে ঠিক আছে। ওকে ফাইন, এখন আসেন আমরা নেস্টেড কন্ডিশনটা আসলে কিভাবে দিতে পারি। নেস্টেড কন্ডিশন মানে হচ্ছে আমরা বলছিলাম যে একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন দিয়ে দেওয়া। তো আমরা এখানে ইফ দিয়ে একটা কন্ডিশন দিলাম এবং সেটার রেজাল্ট দেখাচ্ছি। আমরা চাইলে এটা এখান থেকে উঠাই দিয়ে এখানে আরেকটা ইফ সেট করতে পারি, অর্থাৎ ইফ যখনই ইফ বলবো তখন আমরা জানি যে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এবং এইখানে আমরা আরেকটা কন্ডিশন সেট করব যে এক্স এর মানটা যদি 50 এর বড় হয়, আবার কন্ডিশন আমরা দিচ্ছি ইফ ডলার এক্স যদি এক্স এর, এবং এটাকে আমরা ইয়ে করি মডুলাস 2 ডাবল ইকুয়াল 0 হয়, অর্থাৎ এখানে এক্সটা কি অড নাম্বার না ইভেন নাম্বার সে এটাও চেক করবে। ওকে, এক্স এর মান যদি 50 এর বড় হয় এবং সেটা যদি সেটাকে 2 দ্বারা ভাগ করার পরে যদি সেটা অড নাম্বার হয় অথবা ইভেন নাম্বার হয়, তাহলে আমরা এখানে ইকো করি যে ইকো সেটা আমাদেরকে দেখাবে ইভেন, আর যদি না হয় তাহলে আমরা এখানে এলস দিয়ে জাস্ট বলে দিব যে এটা হবে আমাদের অড নাম্বার। ওকে, এখানে আমাদের ইকো করতে হবে, ইকো এটা হবে আমাদের অড নাম্বার। আচ্ছা, এবার একটু এখানে বুঝেন আমরা কি করলাম। আমরা বললাম সাপোজ আমরা এখানে আগের মতো 20 করে দিই। তো আমরা এখানে বললাম যে এক্স কে আমরা ডিক্লেয়ার করলাম, কিন্তু এক্স এর মান দিলাম ডিক্লেয়ার করে কত 20। আমরা বললাম ইফ এক্স এর মানটা যদি 50 এর বড় হয়, শুধু বড় না আবার কন্ডিশন দিচ্ছি, এবং এক্স কে সে 2 দ্বারা ভাগ করে যদি এক্স এর মানটা 0 হয়, মানে হচ্ছে 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ যদি 0 হয় সেক্ষেত্রে সে দেখাবে ইভেন, আর যদি না হয় তাহলে সে দেখাবে অড। আর যদি এই কন্ডিশন কোনোটাই না মিলে তাহলে সে সরাসরি এখানে যেটা আছে সেটাকে ইকো করে ফেলবে। এখন কিন্তু দেখেন এক্স এর মান 50 এর বড়ও না, সো যেহেতু এক্স এর মান 50 এর বড় না, সো সেই ক্ষেত্রে সে কিন্তু এই কন্ডিশনের ভিতরে আর ঢুকবে না, এটার মধ্যেও আসবে না, সে সরাসরি স্মলে চলে যাবে, অর্থাৎ স্মল দেখাই দিবে। তো আমরা যদি রিলোড দিয়ে দেখবো আমরা এখানে স্মল দেখতে পাচ্ছি, বাট এক্স এর মানটা যদি আমরা 50 এর বড় করে দিই, সাপোজ হচ্ছে মানে হচ্ছে আমরা 51 মানে 51 করে দিলাম। এইবার যদি আমরা বলছি যে এক্স এর মানটা যদি 50 এর বড় হয়, তাহলে একটা কন্ডিশন কিন্তু মিলে গেল যে 50 এর বড় হয়ে গেছে কিন্তু অলরেডি এক্স এর মান। তাহলে সে যেহেতু এই কন্ডিশনটা মিলছে, এখন সে আবার এই কন্ডিশনের ভিতরে ঢুকবে, ঢুকে এক্সটাকে কি করবে, অর্থাৎ এক্স বলতে এক্স এর মানকে সে 2 দ্বারা ভাগ করবে, ভাগ করে ভাগশেষ যদি সে 0 পায় তাহলে সে এটাকে দেখাবে ইভেন নাম্বার হিসাবে, আর যদি 0 না পায় তাহলে সে এটাকে একটা অড নাম্বার হিসাবে দেখাই দিবে। তো এখন আমরা এক্সপেক্ট করতে পারি যে এটার রেজাল্ট আসবে অড, যেহেতু এক্স এর মান 50 এর বড়, ঠিক আছে এই কন্ডিশন মিলছে। তারপরে সে এখানে আবার এই কন্ডিশনে ঢুকছে, ঢুকে 2 দ্বারা ভাগ করছে, ভাগ করার পরে সে দেখতেছে যে এইটার যে ভাগশেষটা 0 হচ্ছে না 1 হচ্ছে, তাহলে 0 হইলে সে ইভেন দেখায়। তো যেহেতু এটার ভাগশেষ 1 হচ্ছে সেক্ষেত্রে সে এটাকে একটা অড নাম্বার হিসেবে দেখাবে। আমরা যদি রিলোড দিয়ে দেখবো, এই যে দেখেন এটা হচ্ছে একটা অড নাম্বার, বাট আপনি যদি এটাকে 52 করে দেন, একটু বুঝতে হবে, এটা আসলে একটু লজিক্যাল বিষয় ব্যাপার স্যাপার। সো এখন কিন্তু দেখেন প্রথম কন্ডিশনটা তার মিলছে, অর্থাৎ
প্রথম যে কন্ডিশনটা সেটা হচ্ছে এক্স এর মান 50 এর বড়, এক্স এর মান যদি 50 এর বড় হয় তাহলে তুমি এই কন্ডিশনের ভিতরে ঢুকো এবং সেটাকে কি করো, এখানে কি কন্ডিশন দিছি, এটাকে তুমি হচ্ছে 2 দ্বারা ভাগ করো, সেই মানটাকে করে বাক্সের যদি 0 পাও তাহলে ইভেন দেখাও। তো স্বাভাবিকভাবে সে এখন 2 দ্বারা ভাগ করলে যেহেতু এটা একটা ইভেন নাম্বার, অবশ্যই সে বাক্সের 0ই পাবে এবং সে এটাকে ইভেন নাম্বার হিসেবে আমাদেরকে শো করাবে। ওকে, আর যদি কোনো কন্ডিশন না মিলে, সাপোজ মনে করেন এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে 49 হইলে কিন্তু সে আর এই কন্ডিশনের সাথে মিলবে না। এই কন্ডিশনের সাথে যদি না মিলে তাহলে তো সে এটার মধ্যে ঢুকার প্রশ্নই আসে না, সে সরাসরি এখানে এলস এর মধ্যে আমরা যেটা দেখাইছি সে আমাদেরকে সরাসরি এই রেজাল্টটা দেখাই দিবে। এখন দেখাবে সে আমাদেরকে এটা স্মল। ওকে, সো দেখেন এই যে কন্ডিশন, এই কন্ডিশনের ভিতরে দেখেন আপনি আরেকটা কন্ডিশন দিলেন, এই যে কন্ডিশনের মধ্যে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করলেন, এটাকে বলা হচ্ছে মূলত নেস্টেড কন্ডিশন, অর্থাৎ কন্ডিশনের ভিতরে আপনি আরেকটা কন্ডিশন। এইভাবে চাইলে আপনি কন্ডিশনের ভিতরে আরো কন্ডিশন দিতে পারেন। সো ওগুলো আসলে রিয়েল লাইফ প্রজেক্ট যখন দেখবেন তখন আরো ভালো বুঝবেন। আপাতত আমাদের যেটুকু মনে রাখতে হবে সেটা হচ্ছে যে নেস্টেড কন্ডিশন মানে হচ্ছে একটা কন্ডিশনের ভিতরে চাইলে আমি আরেকটা কন্ডিশনও দিতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের নেস্টেড কন্ডিশনের কাজ কারবার গেল। আচ্ছা, তারপর আমরা বলছিলাম আর একটা কি জানি দেখবো, আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ ফরম্যাটেড স্ট্রিং দেখবো। ওকে, সো আমরা এটাকে কমেন্ট আউট করে রাখি, অথবা আমরা চাইলে এটাকে ফেলেও দিতে পারি। সো আমি এখান থেকে ফেলে দিই, এগুলো আমার দরকার নেই। আমরা ফরম্যাটেড স্ট্রিংটাকে দেখবো। ওকে, সো ফরম্যাটেড স্ট্রিং দেখতে হইলে আমাদের আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটু হচ্ছে যে বিষয়গুলো আমরা শিখে আসছি সেখান থেকে একটু রিভাইজ দিয়ে আসতে হবে, তাহলে আমরা ফরম্যাটেড স্ট্রিংটা একটু ভালোভাবে বুঝতে পারবো। সো এটা করার জন্য আমরা একটা কাজ করি, $, সাপোজ হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিলাম নেম, এবং সেটা দিলাম হচ্ছে সাপোজ মনে করেন নাম দিলাম আমার, তারপরে মনে করেন আরেকটা ভেরিয়েবল নিলাম $, রোল নাম্বার নামে, এবং সেটাকে দিলাম 1 2 3 4 5 এরকম একটা কিছু দিয়ে দিলাম হাবিজাবি। তারপরে নিলাম আরেকটা ভেরিয়েবল নিলাম, সাপোজ মনে করেন এটাকে আমি দিলাম হচ্ছে কি দেওয়া যায় যে আইডি নাম্বার, সাপোজ এটাকে আমরা একটা ফ্লোয়েড টাইপের ডাটা দিলাম। এটা আপনাদের বোঝার জন্য দিলাম যে আমার আইডি নাম্বার হচ্ছে 1.5, এটা আমি বোঝার জন্য দিলাম যে আমি যেহেতু ফরম্যাটেড স্ট্রিং দেখাবো, সো সেই ক্ষেত্রে আইডি নাম্বার তো আর এরকম হয় না, এটা সরাসরি ইন্টিজার টাইপের নাম্বার হয়, বাট আমি এটা জাস্ট এই জন্যই দিলাম যে আপনাদেরকে ফরম্যাটেড স্ট্রিংটা বোঝানোর জন্য। ওকে, ফাইন। সো চলেন এইবার আমরা যদি এই পুরো জিনিসটাকে ইকো করি তাহলে আমরা কিভাবে করতে পারি, সাপোজ এইভাবে যে মাই নেম ইজ, এগুলো আমরা জানি। এখানে এই নামটা না লিখে আমরা কি করতে পারি, এই ভেরিয়েবলের নামটা আমরা এখানে লিখতে পারি, সাপোজ হচ্ছে নেম। তারপরে আমরা চাইলে এখান থেকে আবার লিখতে পারি যে রোল নাম্বার, রোল আমি দিলাম হচ্ছে এখানে এই ভেরিয়েবলটা আমি দিয়ে দিতে পারি। এগুলো আমরা জানি, বাট ফরম্যাটেড স্ট্রিং বোঝার জন্য আমি আরেকবার রিভাইজ দিয়ে যাচ্ছি এই জিনিসগুলোকে, আর কিছু না জাস্ট। তারপর আমরা দিতে পারি হচ্ছে সরি এখানে আরো ডাবল এল হবে রোল, তারপরে যেটা সেটা হচ্ছে আমরা এখানে কমা দিয়ে দিই, এগুলাতে কমা দিয়ে দিই। তারপর আমরা কমা না দিলেও প্রবলেম নেই, আপনি যাই দেন না কেন অ্যাজ ইউ লাইক। তারপর আমরা দিলাম হচ্ছে আইডি নাম্বার, সাপোজ হচ্ছে আইডি নাম্বার, দিলাম আমরা হচ্ছে সাপোজ মনে করেন এই ভেরিয়েবলটাকে আমরা এখানে বসাই দিলাম। সো এই ভেরিয়েবলটা এখান থেকে আমরা কপি করে নিয়ে যাই এবং এই ভেরিয়েবলটাকে এখানে বসাই দিই। এটা আমাদেরকে ঠিকঠাক রেজাল্ট দেখাবে, কোনো প্রবলেম হবে না। আমরা এগুলো দেখে আসছি, আমরা এগুলো জানি। আমরা যদি এখান থেকে রিলোড দিই দেখবো সব কিছু ঠিকঠাক আছে। মাই নেম ইজ, আমার এই নামটা, আমার রোল নাম্বারটা এবং হচ্ছে আইডি নাম্বারটা টোটালি কোত্থেকে আসতেছে, এই যে আমার ভেরিয়েবলের মধ্যে যেখানে কল করে দিছি সেখান থেকে আসতেছে। এবং এগুলো যদি আমরা এখান থেকে চেঞ্জ করি এটা অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হবে। এই বিষয়গুলো আমরা জানি, এগুলো আমরা দেখছি। এখন বিষয়টা হচ্ছে এখানে খেয়াল করেন, এই যে ইকোর ভিতরে আমরা কি করলাম, আমরা যে ভেরিয়েবল গুলাকে ডিক্লেয়ার করলাম সেগুলাকে হচ্ছে আমরা ডবল কোটেশনের ভিতরে ডিক্লেয়ার করলাম, তাই না? ডবল কোটেশনের ভিতরে ডিক্লেয়ার করার কারণে আমাদেরকে ঠিকঠাক মতো রেজাল্ট দেখাচ্ছে। এখন মনে করেন সিচুয়েশনটা এমন হইলো আপনি এটাকে ডবল কোটেশনের মধ্যে না দিয়ে সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে দিলেন। সাপোজ মনে করেন এই যে এটাকে উঠাই দিয়ে আমি সিঙ্গেল কোটেশন দিলাম,
তারপর আবার এটাকে উঠে দিয়ে সিঙ্গেল কোটেশন দিলাম, সরি সিঙ্গেল কোটেশন দিলাম। তার মানে আমরা ইকো করছি এখন কিসের মধ্যে? সিঙ্গেল কোটেশনের মধ্যে। সিঙ্গেল কোটেশনের মধ্যে ইকো করে যখন আপনি সেভ দিবেন, এইবার যদি আপনি রিলোড দেন, এইবার দেখেন একটু আগের মতো আর রেজাল্ট দেখাচ্ছে না। এবার দেখেন মাই নেম ইজ আমার সরাসরি ভেরিয়েবলের নামটা চলে আসতেছে, যে রুলের জায়গায় আমার রোল নাম্বার না দেখায় আমার ভেরিয়েবলের নামটা দেখা দিচ্ছে, এবং আইডি নাম্বারের জায়গায় সেম প্রবলেম, অর্থাৎ আমার ডিরেক্ট ভেরিয়েবলটাই আমার এখানে কি হয়ে গেল? প্রিন্ট হয়ে গেল। আমরা অনেকে এই বিষয়টা জানি না, বাট আপনি যদি ডবল কোটেশন দেন সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু যখনই আপনি সিঙ্গেল কোটেশনের ভিতরে এভাবে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতেছেন তখন কিন্তু ডিরেক্ট ভেরিয়েবলটা এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে, যেটা আমরা চাচ্ছি না, তাই না? আমরা তো এইভাবে চাই না। এখন এই ক্ষেত্রে আপনি আসলে কি করতে পারেন, এইটা হচ্ছে আমাদের আসলে মেন কথাবার্তা, যে এই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, এটার সমাধানটা কি আমাদের। সো এইটার যেটা সমাধান সেটা হচ্ছে আপনি এই ক্ষেত্রে আপনি একটা পিএসপির হচ্ছে বিল্ড ইন একটা ফাংশন আমরা ইউজ করব, এবং ওই বিল্ড ইন ফাংশনটা শুধুমাত্র আমরা ইউজ করব না, সেটার মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিংটা আমরা কিভাবে ইউজ করতে পারি সেই বিষয়টাও আমরা দেখব। সো এটাকে আমি জাস্ট কমেন্ট করে রেখে দিই। সেই বিল্ড ইন যে ফাংশনটা সেটার নাম হচ্ছে আপনার প্রিন্টএফ। সো আমরা যদি প্রিন্টএফ করি, প্রিন্ট এফ, ওকে, ফার্স্ট এটা হচ্ছে প্রিন্টএফ একটা ফাংশন। সো এই ফাংশনের ভিতরে আমরা কি করব, এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা হচ্ছে যেহেতু এটা একটা ফাংশন, বিল্ড ইন একটা ফাংশন, আমরা জানি ফাংশন থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা ফাংশনে আপনি চাইলে হচ্ছে আর্গুমেন্ট সেট করতে পারেন, তাই না? আমরা ফাংশনের যখন একটু ক্লাস দেখছিলাম ফাংশনের, এর আগে বেশ কয়েকটা ক্লাস আগে, তখন কিন্তু আমরা দেখছিলাম যে ফাংশনের মধ্য থেকে আমরা আর্গুমেন্ট পাঠাইতে পারি, অর্থাৎ আর্গুমেন্ট পাঠাইতে পারি আমরা হচ্ছে ফাংশনের ভিতর থেকে, যেখানে কল করি সেখান থেকে, এবং সেই আর্গুমেন্টটা হচ্ছে ফাংশন যেখানে কল করা আছে সেখানে প্যারামিটার হিসাবে সে রিসিভ করে আমাদেরকে রেজাল্ট দেখাবে। এখন প্রিন্ট এফ যেহেতু আমাদের কোনো ফাংশন না, এটা হচ্ছে পিএসপির ফাংশন, সো পিএসপি কিন্তু তার সবকিছু ঠিকঠাক করে রাখছে, আমরা জাস্ট এখান থেকে আর্গুমেন্ট পাঠাবো। এবং আমরা কি আর্গুমেন্ট পাঠাবো? আমরা আর্গুমেন্ট পাঠাবো, সাপোজ আমাদের এই যে এখানে যে বিষয়টা আছে, সাপোজ মনে করেন এতটুকুকে আমি এখানে আর্গুমেন্ট পাঠানোর জন্য আমরা একটা কাজ করি, আমরা এখানে এই যে একটা কোটেশন, সিঙ্গেল কোটেশন এবং কমা দিয়ে আরেকটা সিঙ্গেল কোটেশন, আমরা এখান থেকে এই প্রিন্টএফ ফাংশন থেকে দুটো আর্গুমেন্ট পাঠাতে পারবো। প্রথম আর্গুমেন্ট যেটা সেটা হচ্ছে আমার হবে, সাপোজ আমি এখান থেকে পাঠাতে যাচ্ছি মাই নেম ইজ, হ্যাঁ, মাই নেম ইজ, এরপরে আমি যদি আমার এই নামটাকে যদি এখান থেকে পাঠাইতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করতে হবে। আর সেই ফরম্যাটেড স্ট্রিং যেহেতু আমাদের এটা একটা স্ট্রিং, সো এই যে নেমটাকে আমরা এখানে দেখাতে চাচ্ছি, এখানে কিন্তু এখন ভেরিয়েবল দিয়ে দিলে কিন্তু কাজ হবে না, যেহেতু আমরা প্রিন্টএফ ইউজ করতেছি, সো আমরা ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করব। আর ফরম্যাটেড স্ট্রিং এর যেহেতু এটা একটা স্ট্রিং টাইপের ডাটা, সো এই নামটা কিন্তু একটা স্ট্রিং টাইপের ডাটা, সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করব মডুলাস আপনার হচ্ছে এস। তাহলে কি হবে, সে আমাদেরকে এই স্ট্রিং টাইপের ডাটাটা সে আমাদেরকে দেখাবে। আচ্ছা, সেকেন্ড যে কোটেশনটা সেটার মধ্যে কি করবো সেটা আমরা পরে দেখব, আগে আমরা প্রথম যে জিনিসটা আছে সেটা শেষ করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা পাইলাম যে মাই নেম ইজ, এবং আমরা বলছিলাম যে মডুলাস এস এর কারণে সে আমাদেরকে, যেহেতু মডুলাস এস দিলে স্ট্রিং টাইপের ডাটা দেখায়, তাহলে সে আমাদেরকে প্রথম ডাটাটা দেখাবে। এরপর আমরা রোল নাম্বারটা দেখতে চাচ্ছি, তাহলে আমরা এখানে লিখি যে রোল নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের এখন রুল নাম্বারের যে ডাটাটা সেটা কিন্তু আর স্ট্রিং টাইপের ডাটা না। আমরা জানছি যে স্ট্রিং টাইপের ডাটা দেখার জন্য আমরা মডুলাস এস ইউজ করব, কিন্তু রোল নাম্বার তো আর স্ট্রিং টাইপের ডাটা না ভাই, এটা দেখার জন্য তাহলে কি করতে হবে, এটা তো হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ডাটা, তাহলে এটা দেখার জন্য আমরা কি করব, আমরা লিখবো হচ্ছে মডুলাস ডি। ওকে, মডুলাস ডি মনে রাখবেন। আচ্ছা, তারপর আমরা এইটাও দেখে ফেললাম, ভালো কথা। তারপর আমরা চাইলে কমা দিতে পারি, আমরা চাইলে এখানে এরকম একটা ডট দিতে পারি, তো একটা দিলেই হইল। এরপর আমরা বলতেছি আইডি নাম্বার
আমি এবার আইডি নাম্বারটা দেখতে চাচ্ছি। এখন খেয়াল করেন আইডি নাম্বারটা কিন্তু আমার হচ্ছে ফ্লোয়েড টাইপের একটা ডাটা, তাই না? এটা হচ্ছে ফ্লোয়েড টাইপের একটা ডাটা। সো ফ্লোয়েড টাইপের ডাটা দেখার জন্য আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে মডুলাস এফ। ওকে, সো হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, মাই নেম ইজ মডুলাস এস, এটার মাধ্যমে আমার এই ডাটাটা দেখাবে। হ্যাঁ, রোল নাম্বার মডুলাস ডি, ডির মাধ্যমে আমার এই যে ইন্টিজার টাইপের এই ডাটাটা দেখাবে, আর মডুলাস এফ এর মাধ্যমে আমার এই যে ফ্লোয়েড টাইপের ডাটাটা দেখাবে। এখন কথা হইলো প্রথমে আমরা মডুলাস এস দিছি, অর্থাৎ মডুলাস এস দ্বারা আমরা আসলে কোন ভেরিয়েবলের ডাটাটা দেখতে চাচ্ছি সেই ভেরিয়েবলটাকে এবার এই যে এখানে সেকেন্ড যে ইয়েটা আছে, অর্থাৎ যেহেতু ভেরিয়েবল এখানে কল করতেছেন, সো আপনারা এখানে সেকেন্ড ব্র্যাকেট রাখা অর্থাৎ কোটেশন রাখার দরকার নাই, সরাসরি আপনি দিয়ে দিতে পারেন। এরপরে আপনি কমা দিয়ে রোল নাম্বারের জন্য কোন ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা দেখতে চাচ্ছেন, সো কমা দিয়ে জাস্ট এই ভেরিয়েবলটাকে কল করে দিতে পারেন। এরপরে আপনি 3 নাম্বারের ডাটাটা যে এখানে দেখতে চাচ্ছেন, কমা দিয়ে জাস্ট এটাকে আপনি এখানে দিয়ে দিতে পারেন। ব্যাস, আপনার কাজ শেষ। আর কোনো কিচ্ছু করা লাগবে না, আপনি এখানে আর কিচ্ছু করা লাগবে না। অবশ্যই শেষে একটা সেমিকোলন দিবেন, পিএইচপিতে এই সেমিকোলন মিসিং হলে অনেক ক্ষেত্রে দেখবেন আপনার প্রবলেম হয়ে যায়। সো এইবার যদি আপনি এখানে রিলোড দেন, দেখেন ঠিকঠাক মতো আপনি ডাটা দেখতে পাচ্ছেন, কোনো প্রবলেম হচ্ছে না। এবং সেই ডাটাগুলোকে যদি আপনি এখান থেকে চেঞ্জ করেন, দেখেন এইখানেও ডাটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেখেন এইখানেও ডাটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো এইবার একটু খেয়াল করে দেখেন যে আমরা আসলে এই যে সেকেন্ড কোটেশনের মধ্যে ডাটাটা আমরা কিভাবে দেখলাম। এই যে সেকেন্ড কোটেশনের মধ্যে আমরা ডাটাটা দেখলাম, এবং এই ডাটাটা দেখার জন্য আমরা একটা ফাংশন ইউজ করছি যেটার নাম হচ্ছে প্রিন্টএফ, এবং এই ফাংশনটার ভিতরে ডাটাকে কল করে দেখানোর জন্য আসলে আমাদেরকে এইভাবে আমরা এই যে মডুলাস এ আপনার হচ্ছে এস, অর্থাৎ যেটা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা, ডি মানে হচ্ছে আপনার ইন্টিজার টাইপের ডাটা, এবং মডুলাস এফ মানে হচ্ছে আমাদের ফ্লোয়েড টাইপের ডাটা দেখানোর জন্য আমরা আসলে এই জিনিসগুলো এইভাবে ইউজ করলাম। এবং পরবর্তীতে আমাদের যেখানে ডাটা দেখানো শেষ, তারপরে আমরা কমা দিয়ে জাস্ট আমাদের ওই সিরিয়াল আকারে আমরা কি করলাম, জাস্ট আমাদের এই যে এই ভেরিয়েবল গুলাকে আমরা কল করে দিলাম। ওকে, এখন একটা বিষয় দেখেন, এখানে প্রিন্ট এফ ইউজ করার কারণে যেটা হয়েছে, আপনার এই ডাটাটা কিন্তু সরাসরি প্রিন্ট হয়ে গেছে, তাই না? আমাদের এই ডাটাটা কিন্তু সরাসরি এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। তো আমরা তো আসলে এইরকম চাচ্ছি না, যে আমরা চাচ্ছি না যে আমাদের এই ডাটাটা এরকম সরাসরি প্রিন্ট হয়ে যাক। আমরা চাচ্ছি আমাদের ডাটাটাকে আমরা যখন ইকো করব তখন প্রিন্ট হবে। এভাবে ডিরেক্ট একটা ডাটা প্রিন্ট হয়ে থাকা, এটা তো একটা প্রবলেম, তাই না? সো আপনি আমরা যেটা করতে পারি, তাহলে কি আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে যাই। আমি একটু ছোট করি বোঝার জন্য। সাপোজ আমি একটা ভেরিয়েবলের মধ্যে ডাটাকে নিয়ে যাই, সাপোজ হচ্ছে ডলার টেস্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে গেলাম। তার মানে আমরা এখন বুঝতেছি অনেকেই যে মনে হয় প্রিন্টএফটাকে যদি আমি টেস্ট নামক ভেরিয়েবলের মধ্যে নিয়ে যাই, বা টেস্টকে মনে হয় ইকো করলেই তো আমার এই জিনিসগুলো দেখাবে। কিন্তু মূলত যেটা হবে, দেখেন এখনো সেই প্রবলেমটা সলভ হচ্ছে না। আমরা এই প্রিন্টএফ ফাংশনটাকে আমরা টেস্ট ভেরিয়েবলের মধ্যে নিয়ে গেছি, যেটা লজিক্যাল বিষয় ছিল যে টেস্টটাকে যতক্ষণ পর্যন্ত আমরা এখন ইকো করব না ততক্ষণ পর্যন্ত সে আমাদেরকে এই ডাটাগুলো দেখানোর কথা না, বাট এখানে কিন্তু সে সরাসরি প্রিন্ট করে দিচ্ছে। তো এটা হচ্ছে আসলে মানে হচ্ছে আপনার প্রিন্টএফ এর একটা মানে আলাদা রকম একটা বৈশিষ্ট্য, যেটা সে সরাসরি সবসময় ইকো করে রাখে। কিন্তু আপনি যদি চান যে না, এই ডাটাটাকে আপনি একটা ভেরিয়েবলে রাখবেন, এবং যখন মনে চায়, যেখানে মনে চায় আপনি এটাকে ইকো করে দেখাবেন, সেক্ষেত্রে এই পি এর আগে আপনাকে একটা এস দিতে হবে, অর্থাৎ এস প্রিন্টএফ ইউজ করবেন। সো যখনই আপনি এস প্রিন্টএফ ইউজ করবেন, তখন দেখবেন এই ফুল ডাটাটা ভেরিয়েবলের মধ্যে চলে আসবে। তো এখন দেখবেন আমাদের এখানে আর ডাটা শো করতেছে না, কারণ কি আমাদের এই ফুল ডাটাটা, অর্থাৎ এস প্রিন্টএফ এর ভিতরে যে ডাটা আছে সেটা টেস্ট নামক ভেরিয়েবলের মধ্যে চলে আসছে, এবং টেস্ট নামক যে ভেরিয়েবলটা আছে সেটাকে যতক্ষণ পর্যন্ত আমরা ইকো না করব ততক্ষণ পর্যন্ত আমাদের ডাটা দেখাবে না। এটা তো আমরা বুঝতেই পারছি, তাই না? $টেস্ট যতক্ষণ পর্যন্ত আমরা এইটা করব না, অর্থাৎ টেস্টকে যতক্ষণ পর্যন্ত ইকো করব না ততক্ষণ পর্যন্ত দেখাবে না। এখন রিলোড দেন, দেখেন ডাটা দেখাচ্ছে। ওকে, সো এটা আমার আসলে দেখানোর যেটা মেইন উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনাদেরকে
এটা হচ্ছে আপনাদেরকে এই যে মডুলার সাইনের আসলে কত কাজ এবং হচ্ছে sprintf এর যে কাজগুলো এগুলো আপনাদেরকে দেখানোর জন্য আসলে মূলত এই কাজগুলো আপনাদেরকে মানে হচ্ছে আমি এইভাবে হচ্ছে আমাকে আসলে দেখাইতে হয়েছে। আর এই কাজগুলো আপনাকে কিন্তু জানতে হবে যে এটা কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো বিষয় না। আপনি যদি বড় পিএসপি ডেভেলপার হইতে চান, আপনি যখন লারাভেল নিয়ে কাজ করবেন, পিএসপি ফ্রেমওয়ার্কগুলো নিয়ে কাজ করবেন, তখন কিন্তু দেখবেন এই যে বিষয়গুলো কিন্তু আমাদের চলে আসতেছে সামনে এবং এগুলো কিন্তু আমাদের কাজ করা লাগতেছে। সো আমরা আজকে তাহলে কি কি দেখলাম, আমি ভুলে গেছি কি কি দেখাইছি, আমার মনে নেই। যা নেস্টেড কন্ডিশন দেখছিলাম আর কি জানি দেখছিলাম, আমি ভুলে গেছি। আচ্ছা, নেস্টেড কন্ডিশন দেখছিলাম, তারপরে হচ্ছে আমরা হচ্ছে অড নাম্বার ইভেন নাম্বার বের করা দেখছিলাম, আর হচ্ছে আমরা এই যে sprintf এর কাজ দেখছিলাম। টোটালি দেখেন আমরা যতগুলো কাজ দেখছি প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু আমাদের এই মডুলার সাইনের ইউজটা কিন্তু ছিল, তাই না? মডুলাস ছাড়া কিন্তু আমরা এই কাজগুলো যা দেখছি সেগুলো করা আমাদের দ্বারা আদৌ পসিবল কিন্তু ছিল না। আচ্ছা, তো যাই হোক, আমাদের আজকের ক্লাস ছিল এই পর্যন্ত। খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, এগুলা অনেক অনেক কাজে লাগবে, মানে আপনি বিশ্বাস করেন এগুলা অনেক কাজে লাগবে। সো আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।